আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংসদের আগে গণভোট না দিলে আগামী 11 নভেম্বর ঢাকার ভিন্ন চিত্র দেখবে নগরবাসী। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়ে এ মন্তব্য করে জামায়াতে ইসলামী সহ 8 দলের নেতারা। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার নিজেই বিপদে পড়বে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। সালাউদ্দিন কাদেরকে সঙ্গে নিয়ে উবাইদুল্লাহ মামুনের রিপোর্ট। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হয় জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ 8 দলের নেতাকর্মীরা। মিছিল স্লোগানে মুখর ঢাকার রাজপথ। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন। শুরুতে পল্টন মোড়ে বক্তব্য দেয় দলগুলোর নেতারা। নভেম্বরে গণভোট দাবি করে তারা বলেন, জুলাই চেতনা সমুন্নত রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে 8 দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। পরে 8 জন নেতা গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন। যমুনা থেকে বেরিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার গণদাবি মেনে না নিলে 11 নভেম্বর সারা দেশের মানুষ ঢাকায় আসবে। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। উবাইদুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে, অন্যথায় বিএনপিকে অবহেলা করলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে খেলনা মনে করছেন উপদেষ্টারা। এছাড়া বিএনপির অন্য নেতারা বলেছেন, নির্বাচন বাতিল কিংবা বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, এতে জড়িত ফ্যাসিবাদী শক্তিও। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল মাঠে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। স্মরণ সভায় যোগ দিয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবার পর রাজনৈতিক দলগুলোকে এখন খেলনা হিসেবে দেখছেন উপদেষ্টারা। জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি, সেগুলোর সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। তারা আজকে অযথা অন্যায়ভাবে অপ্রয়োজনীয়ভাবে দেশে একটা গোলযোগ সৃষ্টি করবার পায়রা করছে। মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি 5 আগস্টের পর কোনো ইস্যু নিয়ে রাজপথে আন্দোলন করেনি, কিন্তু নতুন ইস্যু নিয়ে কিছু দল নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে, যার ফল ভালো হবে না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখনো পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি, তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। এদিকে রাজধানীর বনানীর একটি হোটেলে তারেক রহমানের রাজনীতি নিয়ে লেখা একটি বইয়ের ওপর বিশ্লেষণধর্মী আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে
বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে রাজপথে আন্দোলন করছে কিছু বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আমির খসরু। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি পরিবর্তন আনতে হবে জানিয়ে তিনি জানান, যারা নির্বাচনকে বানচাল করে আবারও প্রতিহিংসার রাজনীতি শুরু করতে চায় তাদেরকে রুখে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছে উল্লেখ করে বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধন করার কোনো সুযোগ নেই। গণভোটের পক্ষে বিএনপির রাজি হওয়া গণতান্ত্রিক উদারতা বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণফোরামের ইমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংসদে তর্ক বিতর্ক আলোচনা হবে, পাশ করবেন। এখন গণভোট হতে হবে, এখন পিআর হতে হবে, আরও কি কি সব আছে হতে হবে। গণভোটের জন্য এখন এই মিছিল হচ্ছে, তারপরে আবার কি কালকে একটা কি প্রোগ্রাম দিয়েছে ওরা এইসবের উপরে। আসলে কি বাংলাদেশের মানুষের মালিকানায় তারা বিশ্বাস করে? এই প্রশ্নগুলো তো উঠেই যায়, কারণ তারা সিদ্ধান্ত দেওয়ার কে এখানে? আগে শেখ হাসিনা করেছে, এখন আরেকটা নতুন গ্রুপ এসে একই কাজ করতেছে। এখানে তাদের কি ম্যান্ডেট আছে? তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে? জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না, করলে 5 আগস্ট দেশ বদ্ধভূমিতে পরিণত হতো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে সিলেটে জামায়াত আয়োজিত সুধীর সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, দল ও ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না। নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন, সকল ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোকে সঙ্গে নিয়ে আগামীতে পথ চলবে জামায়াত ইসলামী। সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয়, দুর্নীতির জড় কেটে যাবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ আর দুর্নীতি করার সাহস করবে না, ইজ্জত লুণ্ঠনকারীরা আর ওই দিকে চোখ তুলে তাকাবে না। সেই রকম একটা সমাজ আমরা বিল্ড আপ করতে চাই। একসাথে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি। আর সবাই মিলে বাংলাদেশ, এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফর্ম বিক্রির ঘোষণা দেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি। 10,000 টাকায় অনলাইনে অথবা দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করা যাবে। দরিদ্র জনগোষ্ঠী ও জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা 2,000 টাকা দিয়ে ফর্ম কিনতে পারবেন। আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের সৎ ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেয়া হবে বলে জানান পাটোয়ারি। সংস্কার বিষয়ে বিএনপি জামায়াত ঐকমত্য আসলে দল দুটির যে কোনো একটির সঙ্গে জোট হতে পারে বলে জানান এনসিপির এই নেতা। আগামী হলো 15 তারিখের মধ্যেই আমরা প্রাথমিক যেই আমাদের মনোনয়ন, সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব। কিন্তু এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোনো দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি। অর্থাৎ আপনি আবেদন দিবেন, অনেক মানুষ রয়েছে, কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন, তাহলে আপনি সংসদে যাইতে পারবেন না। এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লয়েড অর্থে। কিন্তু আমরা সেই দুর্বৃত্তায়নের জায়গা থেকে বেরিয়ে আসছে। জাতীয় নাগরিক পার্টি কোনো চাঁদাবাজ, মাফিয়া ও সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে এমন কারোর সাথে জোট করবে না বলে জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে যারা সংস্কারের পক্ষে তারা যদি এনসিপির সাথে জোট করতে চায় তাহলে তাদের জন্য দরজা উন্মুক্ত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটির অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেশিয়ামে তিনি পার্বত্য জেলার এনসিপি নেতাকর্মীদের সাথে সমন্বয় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, এনসিপি যেসব সিদ্ধান্ত নিয়েছে সব রাজনৈতিক দলকে সেখানে আসতে হয়েছে। সংখ্যা দিয়ে পিচ্চি ও চিলড্রেন পার্টি বলে লাভ নাই। নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী 10 বছর পর সরকার গঠন করবে এনসিপি বলেও জানান তিনি। আমরা কোনো চাঁদাবাজ, কোনো মাফিয়া যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে
জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদের সাথে কোনো জোট করব না। কিন্তু যারা সংস্কারের পক্ষে আছে তারা যদি আমাদের সাথে জোট করতে চায়, আমরা তাদের জন্য আমরা দরজা উন্মুক্ত রেখেছি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে পরবর্তী নির্বাচন থেকে তা কার্যকর হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের শুনানিতে তিনি একথা বলেন। গণতন্ত্রকে কোহিনূর হীরার সাথে তুলনা করে একে রক্ষার জন্য যেভাবে প্রয়োজন সেভাবে সংবিধান সংশোধন করতে হবে বলে মনে করেন তিনি। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের 9ম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার যুক্তি উপস্থাপন শেষ করেন। পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে আদালত। শুনানিতে আসাদুজ্জামান বলেন, বিজয়ী জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছিল ৭২-এর সংবিধানে। এখন জুলাই অভ্যুত্থানে বিজয়ী শক্তির ঐক্যবদ্ধ চাওয়ারই প্রতিফলন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন, এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন, এখানে কোনো ব্যত্যয় হবে না। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, গণতন্ত্রের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ভিন্ন রূপ দেখা গেল। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও ভোটের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রের নামে। ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন, একটি হলো এটা নির্বাচিত সরকার না, এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। কে প্রধান উপদেষ্টা হবেন সেই লোভ সামলাতে পারবেন না। তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিছিলেন, তাহলে সেই সিস্টেমটাও তো বদলানো দরকার। সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যা করা দরকার তাই করতে হবে, এমনকি সংবিধানকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একই ভূতের তালিকায় থাকা 5 ইসলামী ব্যাংকে প্রশাসক বসেছে। ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকরা। তবে ব্যাংকগুলোতে গ্রাহকের আমানতের নিশ্চয়তা থাকলেও শূন্য ঘোষণা করা হয়েছে বিনিয়োগকারীদের শেয়ার। এদিকে শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদে অর্থ উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার আমলে সীমাহীন লুটপাটে ধ্বংসের কিনারায় থাকা 5 ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদ ভেঙে দিয়ে বৃহস্পতিবার থেকেই ব্যাংকগুলোর দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকেরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক একীভূত হলেও তাদের গ্রাহকেরা ধীরে ধীরে সব টাকাই তুলতে পারবে, কিন্তু নিঃস্ব হবে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। এই 5 ব্যাংকের বিনিয়োগকারীদের ইকুইটির মূল্য যেহেতু নেগেটিভ, তাই ব্যাংকগুলোর সব শেয়ার শূন্য হয়ে গেছে। যাদের বেশি শেয়ার তাদের উপর দায়ভার বেশি, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের উপর দায়ভার কম। যদি এমন হয় কোনো একটি ব্যাংক লিকুইডেশনে চলে যেত, সেই টাকাটা যদি পরিচালকদের উদ্যোক্তাদের মধ্যে থেকেই করতে হতো, মেটাতে হতো, তবে সকল শেয়ার হোল্ডারকে উল্টো টাকা দিতে হতো প্রতিষ্ঠান। মনে করেন লুটপাট জনিত না, নর্মাল বিজনেস করেই যদি কোনো একটা প্রতিষ্ঠান লস হয়। শেয়ার শূন্য ঘোষণায় ক্ষোভে ফুঁসে উঠেছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। এই যে এতগুলো কোম্পানি, 5টি কোম্পানি যে শেয়ার হোল্ডাররা, ওরা কোথায় যাবে? বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ না করে তার পুঁজির নিশ্চয়তা না দিয়ে আপনি কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন? তারা বলছে, শেয়ার শূন্য ঘোষণা থেকে সরে না আসলে 48 ঘন্টার মধ্যে অর্থ উপদেষ্টা, গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। এই 2 দিনের মধ্যে বর্তমান গভর্নমেন্টের অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর
এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এই তিনজনকেই অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। দাবি না মানলে আগামী মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা। এই মার্জার সংশ্লিষ্ট ব্যাংকগুলির সমস্ত আমানতকারী এবং শেয়ার হোল্ডারদের নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংক আমরা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করছি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশে ডাক্তার জাকির নায়েকের সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রাজ। বিকেলে রাজধানীর একটি হোটেলে ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশ সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আলী রাজ জানান, এই মেগা ইভেন্ট আয়োজনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা থাকলেও সরকার হঠাৎ জাকির নায়েকের বাংলাদেশ সফর বাতিল করায় হতাশ হন তারা। দেশের সার্বিক নিরাপত্তার কথা ভেবে এবং সরকারের সিদ্ধান্তকে সমীহ করে এই প্রোগ্রাম আয়োজন থেকে সরে এসেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আবারও অস্থির পেঁয়াজের বাজার। দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সর্বোচ্চ 100 টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা কেজি দরে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। রান্নার অন্যতম অনুষঙ্গ এ পণ্যটি হু হু করে বাড়ায় নাবিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। দেশের 40% ভোগ্যপণ্যের যোগান আসে এখান থেকে। এখানেই পেঁয়াজের বাজারে আগুন। মানভেদে পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে 92 থেকে 100 টাকা কেজি দরে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা কেজি দরে। দেশি পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে বর্তমানে বাজার একটু বৃদ্ধি পাইছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। 92 থেকে 110 টাকা পর্যন্ত রেটের বিভিন্ন রেটের পেঁয়াজ আছে। আর দেশে বর্তমান কিন্তু বাজারও দেখতেছি মোটামুটি অনেক মাল আছে, কিন্তু ওই বাজারে যেখানে দেশি পেঁয়াজের যেখানে মোকাম, ওদের গ্রামগুলো যেখানে আপনার ফরিদপুর, পাবনা, ওখানে সরকার যদি একটু মনিটরিং করে তাহলে বাজারটা কিন্তু একটু স্থিতিশীল রাখা যেতে পারে। দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষলেন ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। প্রবাসের খবর। প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে কাতারের বাণিজ্যিক এলাকা নাজমার সুক হারাজের বিপরীতে বাংলাদেশের রকমারি খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করল রয়্যাল নোয়াখালী রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন 2 তরুণ উদ্যোক্তা নূরনবী রবিন ও রাকিব হোসেন। নতুন ব্যবসা দেশের মঙ্গল ও বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এহসানুল হক। নির্বাচন বিরোধী ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান সৌদি আরব বিএনপি নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি ও যুবদল আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তারা। প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মহসিন আলম শান্তর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অলি আহমেদ ও কাউসার আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সভাপতি সৈয়দ কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন প্রবাসী কুমিল্লা যুবদলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নিজামুদ্দিন। ভার্চুয়ালি বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন শিবলু। বক্তব্য দেন কায়ুম খান, আল মাসুম হাকিম সহ অন্যান্যরা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর।
বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। চাপের মুখে থেকে দলকে টেনে তোলার চ্যালেঞ্জটা নিতে চান দেশের প্রথম তারকা ক্রিকেটার। স্বল্প সময়ের কোচিং ক্যারিয়ারে জাতীয় দলের দায়িত্ব পাওয়া নিয়েও সমালোচনা আছে, তবে এসব নিয়ে আপাতত ভাবছেন না মোহাম্মদ আশরাফুল। মমিনুর রিপনের রিপোর্ট। কঠিন সময়ে ব্যাটিং কোচের দায়িত্বটা পেলেন মোহাম্মদ আশরাফুল। ম্যাচ জিতলেও ব্যাটারদের ধারাবাহিকতা নিয়ে সমালোচনা থেকেই যাচ্ছে। ঘরের মাটিতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা ঝরেছে। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুলকে। সময়টা কঠিন হলেও চ্যালেঞ্জটা নিতে চান টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির মালিক। রেজাল্ট ওরিয়েন্ট কাজ করতে গেলে অবশ্যই আপনাকে চাপ সহ্য করতে হবে, এবং যেহেতু আমি 13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, এই চাপ আমি অনেক সহ্য করেছি, এবং আমার লাইফে যে একটা ঘটনা হয়েছিল সেই চাপ থেকেও কিন্তু আমি ফিরে এসেছি। তো এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিড না। আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ অনেস্টিভাবে কাজ করার চেষ্টা করি এবং আমার 100% দেওয়ার চেষ্টা করি। প্রাথমিকভাবে শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুলকে। তাতেই গর্বিত সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটারদের মেধা নিয়ে কোনো শঙ্কা নেই, তাই খেলোয়াড়দের মাঝে বড় ইনিংস খেলার মানসিকতা গড়ে দিতে চান তিনি। এখন যেহেতু কোচিং লাইনে এসেছি, আমার যেটা ইচ্ছা যে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক সেকেন্ড ইনিংসেই বড় বড় রান করবে। আরেকটা অপরচুনিটি পেয়েছি দেশের হয়ে কাজ করার। এক ম্যাচের জন্য কাজ করতে পারাটাই তো বড় বিষয়। এখন আমাকে পুরো একটা সিরিজ দিয়েছেন, তো আমি চেষ্টা করব জাস্ট যখন যেই কাজটা পাবো সেই কাজটার জন্য আমি বেস্টটা দিতে পারি। ওই লম্বা সময় করব এইসব নিয়ে আমি ওয়ারিড না। আসন্ন হোম সিরিজে ব্যাটিংয়ে উন্নতি হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার সুযোগ থাকবে আশরাফুলের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।